আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র, ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার। এদিকে সব অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। আর থাকছে গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারেনি, আদালতে একেবারে অকপটে স্বীকার করলেন চাঁদাবাজি নিয়ে রিয়াদ। এবং সবশেষ জানিয়ে দেব, বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে হামলা, যুবলীগ নেতা গ্রেফতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র, ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করল সরকার। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার ৫ আগস্ট বিকাল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ জোড়া ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ছাত্র জনতাকে আনতে ১৬টি ট্রেন ভাড়া করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, এসব ট্রেনের জন্য ৩০,৪৫,৯৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই ভাড়া দেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। একই দিনে রেলপথ মন্ত্রণালয় বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। নির্ধারিত সূচি অনুযায়ী দূরবর্তী জেলা যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৪ আগস্ট রাতে এবং ৫ আগস্ট ভোরে। আর ঢাকার আশেপাশের জেলাগুলো গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ট্রেনগুলো গন্তব্যফিরতি যাত্রা শুরু করবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর তাদের চিঠিতে কোনো জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে। সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে আসা 14 কোচের ট্রেনের জন্য 10.5 লাখ টাকা। চট্টগ্রাম থেকে 16 কোচের ট্রেনের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 7 লাখের কিছু বেশি। এদিকে সব অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রোববার বেলা 11:30টায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন। এদিন শুরুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বক্তব্য দেন। এরপর সুচ্চ বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে উপস্থাপনের পর এই মামলার প্রথম সাক্ষ্য দেওয়া শুরু করেন আন্দোলনের চোখ, মুখ, নাক ও ছোঁয়াল হারানো খোকন চন্দ্র বর্মন। সাক্ষ্য গ্রহণ শেষে পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী তাকে জেরা করেন। আজ সোমবার ফের এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষী খোকন চন্দ্র বর্মন তার জবানবন্দিতে বলেন, খুব কাছ থেকে পুলিশ টার্গেট করে মাথায় গুলি করে, কিন্তু সেটা আমার মুখে লাগে। আমার এই অবস্থা এতটাই খারাপ ছিল, বাঁচার অবস্থা ছিল না। এসময় সাক্ষী খোকন চন্দ্র বর্মন মাস্ক খুলে মুখ দেখান। দেখা যায় তার বা চোখের, নাক ও মুখ পুরোটাই বিকৃত হয়ে গেছে। খোকন চন্দ্র বর্মন বলেন, যারা হাজার হাজার মানুষকে মেরেছিল তাদের জন্য শেখ হাসিনা, সাবেক প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তারা দায়ী এবং আমি তাদের বিচার চাই। এর আগে শুরুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ট্রাইব্যুনালকে বলেন, পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার। কোনো স্বৈরাচারকে মিথ্যার উপর পিএইচডি করতে হলে তাকে শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসককে নিয়ে যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে
আমরা স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি চাই। হিটলার সহ বিশ্বের সব স্বৈরশাসকের বিচারের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ব্রিটেনে গণহত্যার দায়ে ক্যাথলিকদের নির্বিচারে হত্যার দায়ে অলিভার ক্রমওয়েলকে মৃত্যুর পর কবর থেকে তুলে এনে পচা গলা লাশকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনসমক্ষে বিচার করা হয়েছিল। পরে তার মাথার ভেতরে রড ঢুকিয়ে ব্রিটেন ওয়েস্ট মিনিস্টারে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পর তার সেই লাশ সমাহিত করা হয়। আগামী ব্রিটেনে কেউ যাতে তার মানুষকে এমনভাবে গণহত্যার সাহস আর কেউ না দেখায়, সেজন্য এমন বিচার করেছিলেন। তিনি বলেন, যে জঘন্য অপরাধ সংঘটিত হয় 24-এর গণ অভ্যুত্থানে, তাতে আমরা হয়তো অলিভার ক্রমওয়েলের মতো এরকম নির্মম নিষ্ঠুরভাবে লাশ কবর থেকে উঠিয়ে ফাঁসি দেব। এটা অমানবিক আমরা নই। তবে রাষ্ট্রপক্ষ থেকে আমরা সর্বোচ্চ শাস্তি চাই, আর এই শাস্তি চাই আইনি পরিকাঠামোয়। যে উপাদান প্রসিকিউশনের পক্ষে থেকে আনবে সেগুলো বিশ্লেষণ করে এবং সাক্ষ্য গ্রহণে, আগামী প্রজন্মের জন্য ন্যায় বিচারের স্বার্থে, আগামী প্রজন্মের বসবাসের জন্য, আগামী বাংলাদেশকে গড়ার জন্য ন্যায় বিচার করবেন সেই দাবি জানাই। অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলায় বিচার প্রক্রিয়ায় বিগত 17 বছরে বাংলাদেশের মাটিতে গুম খুনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে যে রাজনীতি করা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা মানে গুম খুন, রাতের ভোট, চাঁদাবাজি, বিদেশে লাখ লাখ ডলার পাউন্ড পাচার করে বেগমপাড়ায় বাড়ি বানানো, এসবের বিরুদ্ধে আন্দোলন নেমেছিল। আর এই আন্দোলনে দমানোর জন্য প্রায় 2,000 মানুষকে খুন করা হয়েছে, 30,000 মানুষকে পুঙ্গত্ববরণ করেছে। এরপরও তাদের মধ্যে কোনো অনুশোচনা হয়নি। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যেখানে খুনের রাজনীতি আর থাকবে না। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনা ক্ষমতায় ধরে রাখা। তিনি ছিলেন সব অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস। অন্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা ও পুরস্কার নির্ভর করছে। সূচনা বক্তব্যের শেষ পর্যায়ে 2টি ভিডিও প্রদর্শন করা হয়, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানে নিহত আহতদের নিয়ে। এ সময় ভিডিও দেখে এজলাসে থাকা আইনজীবী সাংবাদিকদের চোখে পানি টলমল করতে দেখা যায়। নিহত আহতদের ভিডিও প্রদর্শনীর সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকের চোখের কোণে জল আসতে দেখা যায়। কেউ বা দীর্ঘশ্বাস ফেলেন, স্থির থাকতে পারেননি অনেকেই। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার চোখেও কোনো পানি দেখা যায়। ভিডিও প্রদর্শনীর সময় মুহূর্তে নিস্তব্ধ হয়ে চারপাশ। মামলার বিচারের সূচনা বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, তবে নিরাপত্তার স্বার্থে সাক্ষীর নাম, ছবি প্রকাশ না করার জন্য সাক্ষ্য গ্রহণের অংশ সরাসরি সম্প্রচার হয়নি। আমার সব শেষ, সাক্ষী খোকন চন্দ্র বর্মন বলেন, 18 জুলাই নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় আন্দোলনের যুগ দেই, অনেকেই স্লোগান দিতে রাতে বাসায় ফিরি। পরে 19 জুলাই সকালে আন্দোলনে যাই। নারায়ণগঞ্জ ভুইগড় থেকে জলকুড়ি হয়ে চাষাবাড়ার দিকে যাচ্ছিলাম, কিন্তু যেতে পারিনি। পুলিশ বিজিবি গুলি চালায়। এতে চোখের সামনে এক ভাইয়ের সামনের দিয়ে গুলি ঢুকে গেছে।